সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা দ্রাব্যতা এবং ঘনমাত্রা নিয়ে কথা বলেছিলাম। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ঘনমাত্রা এবং মোলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়, কিভাবে দ্রাব্যতা বিভিন্নভাবে বের করা যায় এবং ঘনমাত্রার বিভিন্ন ধরনের আমরা ইউনিট দেখেছিলাম, যে পার্সেন্টেজ ইউনিট, তারপরে হচ্ছে মোলারিটি এবং আমাদের পিপিএম ইউনিট, এই কয়েকটা ইউনিট দেখেছিলাম। তো আজকে আমরা দেখব কোয়ান্টাম নাম্বার এবং কোয়ান্টাম নাম্বারকে ভালোভাবে জানার জন্য যেসব জিনিস দরকার, যেমন অরবিট, অরবিটাল, সাবঅরবিট, আলফা পলিসি, পলি এবং হুন্ড, এই কয়েকটা জিনিস জানার পরে আমরা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আলোচনা করব এবং আশা করব তোমরা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। সো প্রথমে আমরা অরবিট থেকে শুরু করি। যে কোনো একটা অ্যাটম নিলাম, মনে করো সোডিয়াম। সো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। পারমাণবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? কোন একটি অ্যাটমে বা কোন একটি পরমাণুতে কতটি প্রোটন থাকে। অবশ্যই প্রোটন ইলেকট্রনের সমানই থাকবে। কোন একটি অ্যাটমে যতটি ইলেকট্রন থাকবে ঠিক ততটি প্রোটন থাকবে, যদি না সে অন্য কোনো যৌগ গঠনে অংশগ্রহণ করে। তো সোডিয়াম এখানে 11টি প্রোটনের সমন্বয়ে গঠিত একটি পরমাণু। তো সোডিয়ামে কি ধরনের ইলেকট্রন থাকবে? অন্যান্য সকল অ্যাটমে যেরকম টাইপের ইলেকট্রন থাকবে, সোডিয়ামে ঠিক তদ্রূপ ইলেকট্রন থাকবে। তাহলে সোডিয়াম অন্যান্য অ্যাটম থেকে আলাদা হলো কেন? অন্যান্য পরমাণু থেকে ও দেখতে আলাদা হলো কেন? ওর ভৌত বৈশিষ্ট্যগুলো আলাদা হলো কেন? কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো আলাদা হলো কেন? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সব তো ঠিকভাবেই আছে। অন্যান্য অ্যাটমেও ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে, ওর মধ্যেও ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে, কিন্তু ও অন্যান্য অ্যাটমের মতো না। এরকম করে আমরা যতগুলো অ্যাটম আবিষ্কার করেছি অথবা যতগুলো অ্যাটম আমরা প্রকৃতি থেকে পেয়েছি, সব ধরনের অ্যাটমই ইউনিক। একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের কোনো মিল নেই। তার পেছনে অন্যতম অবদান রাখে তার যে শেল, কোন একটা অ্যাটমের মধ্যকার যে শেল বা কক্ষপথ, এটার আরেকটা ভালো নাম হচ্ছে অরবিট। তাহলে কি কি শিখলাম? শেল বা কক্ষপথ বা অরবিট। তো সোডিয়ামে কয়টা অরবিট থাকবে? প্রথম কথা, সোডিয়ামে কয়টা অরবিট থাকবে? অবশ্যই এটাতে যতটা অরবিট থাকবে, ম্যাক্সিমাম অ্যাটমই এতটা অরবিট থাকবে না, হয়তো এর কম থাকবে বা বেশি থাকবে। তো কেন কম থাকবে, বেশি থাকবে? ইলেকট্রন বেশি থাকার জন্য বেশি শেলের দরকার হবে, তাদের বাসস্থানের জায়গা দিতে হবে। ইলেকট্রনকে যদি তুমি একটা মানুষের সাথে তুলনা করো, তাহলে অরবিটকে তুলনা করতে পারো একটা শহরের সাথে। ইলেকট্রন যত বাড়বে, শহরের পরিধিও তত বাড়াতে হবে। এখন আমি বাংলাদেশের সাপেক্ষে যদি চিন্তা করি, বাংলাদেশের কোনো একটি জায়গায় যদি জনসংখ্যা এবং বাসস্থান এই দুটোর মধ্যে গরমিল থাকে, গরমিল বলতে আমি বোঝাচ্ছি জনসংখ্যা ওখানকার বাসস্থানের থেকে অনেক বেশি, ঘনত্ব বেশি, তাহলে কি হবে? তাহলে ওই জায়গায় ইলেকট্রনগুলো ঠিকভাবে থাকতে পারবে না, ইলেকট্রনগুলো বিচ্যুত হয়ে যাবে। তো প্রত্যেকটা পরমাণুতে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিস্থাপিত হয় অথবা ঘুরে বেড়ায়। এই নিয়মগুলো কখনো ব্যতিক্রম হয় না। এই নিয়মটা হচ্ছে 2n²। কোন একটি শেলে 2n² এই সংখ্যাটার বেশি ইলেকট্রন কখনো থাকবে না। 2n² কি এটা বলতেছি, হয়তোবা তোমরা অনেকেই জানো। 2n² হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। n বলতে বোঝাচ্ছে আমি কত নাম্বার শেলের কথা বলছি। যদি 1 নাম্বার শেলের কথা বলি, তাহলে এখানে n এর ভ্যালু 1। যদি 2 নাম্বার শেলের কথা বলি 2, 3 নাম্বার শেলের কথা বললে 3। তো এক্ষেত্রে সোডিয়ামে টোটাল শেল থাকবে কয়টা? 3টা। টোটাল শেল থাকবে 3টা। ওকে, তাহলে সোডিয়ামের প্রথম শেলটার কথা যদি চিন্তা করি, যখন n এর ভ্যালু 1, তখন 2n² হবে কত? 2। যখন n এর ভ্যালু হচ্ছে 2, তখন 2n² হচ্ছে
8। যখন n এর ভ্যালু 3 তখন 2n² হচ্ছে 18। একটু ভালো করে খেয়াল করো, এখানে 2n² এর যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলা কিন্তু সবসময় যে এতটা ইলেকট্রনই থাকবে এরকম না। মানে বোঝাচ্ছে যে তুমি যদি এই শেলে যদি ইলেকট্রন তুমি রাখতে চাও, এর থেকে বাবা বেশি রাখতে পারবা না, এর সমান রাখতে পারবা বা এর থেকে কম রাখতে পারবা, নো প্রবলেম, বাট এর থেকে বেশি রাখতে পারবা না। যখন তুমি একটা লঞ্চে উঠো, লঞ্চের যদি এখানে একটা লিমিটেশন থাকে যে এত কেজি বেশি, এত মানুষের বেশি লঞ্চে ওঠা যাবে না, তুমি যদি তারপরেও ওঠো আর লঞ্চ যদি ডুবে যায়, তাহলে এখানে দোষটা কার? এখন সবাই বলতে পারে এখানে যারা উঠাচ্ছে তাদের দোষ, লঞ্চের সংখ্যা কম, তাহলে এখানে লঞ্চ মালিক সমিতির দোষ। কিন্তু আমি যদি একটা অ্যাটমের কথা বলি, তাহলে এখানে রুল করে কে? নেচার, প্রকৃতি এখানে রুল করে, প্রকৃতি এখানে শাসন করে। প্রকৃতি কখনো উল্টাপাল্টা আচরণ করে না মানুষের মতো। তো ওদের নিয়মটা খুবই সহজ সরল। ওদের নিয়মটা হচ্ছে, হয় বাবা তুমি এর মধ্যে থাকবা, না হলে তুমি অন্যত্র যাও, আমার এখানে থাকতে পারবা না। তার মানে হচ্ছে প্রথম শেলে যদি আমি বসাই, দুটো ইলেকট্রনের বেশি আমি বসাতে পারবো না। বেশি হলে দুটো ইলেকট্রন, কম হলে ভালো, 0 হলে আরো ভালো, কোনো ইলেকট্রনই নাই। 2 নম্বর শেলে 8টা পর্যন্ত আমি লিমিটেশন দিতেছি, 8টার পরে বাবা আনবো না, 8টার আগে ঠিক আছে, ওকে। 3 নম্বর শেলে 18টা ইলেকট্রন, মানে সর্বোচ্চ ইলেকট্রন 18 হতে পারবে, 19 কখনোই সম্ভব না। এখন সোডিয়ামের প্রেক্ষিতে আমি চিন্তা করি, সোডিয়ামের প্রথম শেলে মনে করি এটা একটা সোডিয়াম অ্যাটম, এটা একটা সোডিয়াম অ্যাটম। এখানে সোডিয়ামের শেলের সংখ্যা হচ্ছে 3টি থাকবে, সোডিয়ামের শেলের সংখ্যা 3টি থাকবে। প্রথম শেলে মনে করি এটি প্রথম শেল সোডিয়ামের, মাঝখানে যা আছে তা হচ্ছে নিউক্লিয়াস। মাঝখানে যা থাকে তাকে কি বলে? নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াস মানে হচ্ছে প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে একটি ভৌত বস্তু, তাকে আমি কি বলবো? নিউক্লিয়াস বলবো। নিউক্লিয়াস শব্দটাকে প্রথম ব্যবহার করেন অ্যাটমের ক্ষেত্রে, প্রথম ব্যবহার করেন রাদারফোর্ড। কারণ কোষের ভিতরে যেরকম নিউক্লিয়াস সবকিছুকে কন্ট্রোল করে, তো উনি যখন তার আলফা কণার এক্সপেরিমেন্টটি করেন, আলফা কণা দিয়ে পরীক্ষাটি করেন, তখন তিনি দেখতে পান সেখান দিয়ে বিটা রশ্মি যেতে পারছে না, মাঝখান দিয়ে বিটা রশ্মি যেতে পারছে না। এর দ্বারা তিনি সিদ্ধান্তে উপনীত হন মাঝখানে যা আছে তা হচ্ছে কি আমি জানি না, কিন্তু মাঝখানে কোনো একটা জিনিস আছে। সো এই জিনিসটা কি? এই জিনিসটা উনি নাম দেন নিউক্লিয়াস। তখন কোষ সম্পর্কে মানুষ অনেক কিছু জেনে ফেলছে অলরেডি, কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে, দ্যাট মিন্স এখানে মাঝখানে নিউক্লিয়াসের মতো কিছু একটা আছে বাবা, এটা জানি। এখন কি আছে এটা আমি জানি না, রাদারফোর্ড জানতেন না তখন, যখন তিনি ওটা আবিষ্কার করছেন ফার্স্ট, যখন তিনি বুঝতে পারেন যে মাঝখানে কিছু একটা আছে, কি আছে ইনি জানতেন না, কিন্তু নাম দিছেন নিউক্লিয়াস। তো এখন আমরা জানি কালের বদৌলতে যে মাঝখানে নিউট্রন এবং প্রোটন থাকে। তাহলে সোডিয়ামের মাঝখানে কি থাকবে? নিউট্রন এবং প্রোটন। এখন 1 নম্বর শেলের কথা আসি। 1 নম্বর শেলে কয়টা বললাম? দুটো ইলেকট্রনের বেশি হবে না। আমি 1 নম্বর শেলে দুটো ইলেকট্রন বসালাম। 2 নম্বর শেলে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন বা তার কম। এখন আমার একটু ভালো করে খেয়াল করি, এখানে কয়টা ইলেকট্রন আছে? 11টা ইলেকট্রন আছে। এখন আমি যদি 2 নম্বর শেলে 8টা ইলেকট্রন বসাই, তাহলে হচ্ছে আমার প্রথম শেলের দুটো ইলেকট্রন আর দ্বিতীয় শেলের 8টা ইলেকট্রন মিলে 10টা ইলেকট্রন হবে। ওকে, তার মানে আমার আরো একটা ইলেকট্রন বাদ থাকে। ভালো করে খেয়াল করো, টোটাল 11টা ইলেকট্রন। প্রথম শেলে আমি দুটো বসালাম, দ্বিতীয় শেলে আমি 8টা বসালাম, তাহলে আরো একটা ইলেকট্রন এক্সট্রা থাকে, মানে 11টা হতে আরো একটা ইলেকট্রন লাগে। সো এখন আমি এখানে নিঃসন্দেহে কোনো মানে হচ্ছে টেনশন ছাড়া বা নির্ভীক চিত্তে আমি 8টা ইলেকট্রন বসিয়ে দিলাম এবং বাকি একটি ইলেকট্রন 3 নম্বর শেলে দিয়ে দিলাম। এখন একটু খেয়াল করো, এখানে 2 নম্বর শেলে যে 8টা ইলেকট্রন থাকে, সেই 8টা ইলেকট্রন কিন্তু খুব সুন্দর করে ঘুরতেছে, তাদের মধ্যে খুব সুন্দর একটা হারমোনি আছে। হারমোনি মানে সুন্দর একটা মিল আছে, একটা ছন্দ আছে, এখানে কোনো ছন্দপতন হচ্ছে না। ঠিক আছে, ছন্দপতন হলে কি হবে? একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রনের ফাইট হবে,
তাহলে একটা কলাপস হবে। একটা সোলার সিস্টেমের সাথে যদি চিন্তা করি, একটা প্ল্যানেট ফর এক্সাম্পল আর্থ যদি মার্সের সাথে, পৃথিবী যদি মঙ্গলের সাথে কলাপস হয়, যদি সংঘর্ষ হয়, তাহলে কি হবে? পুরো যে সোলার সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। সেম ভাবে এখানে ইলেকট্রনগুলো যদি একটা আরেকটার সাথে কলাপস করে, পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। এটা কখনো হবে না। সো এটা নিয়ে আর আমাদের কোনো চিন্তা নেই। তো যেটা নিয়ে চিন্তা সেটা হচ্ছে এখানে 11টা ইলেকট্রন কিভাবে সাজানো আছে সেই জিনিসটা। আমি তো এখানে 8টা ইলেকট্রন দিলাম, ভালো কথা, আমি তো 7টাও দিতে পারতাম। আপনি তো বলছেন যে 2n², মানে আমি 2n² কম দিলেও সমস্যা নেই, তাহলে আমি 7টা দিলে সমস্যা কি, 6টা দিলে সমস্যা কি? আমি তো 2টাও দিতে পারি, আমার ইচ্ছা হয়েছে দিলাম, আমি একটাও দিলাম না, সমস্যা কি? এখানে সমস্যাটা হচ্ছে তোমার তোমার উপরে আসলে ডিপেন্ড না, তুমি প্রকৃতি কি করতেছে সেটা দেখে তুমি একটা রুল বা নিয়ম দিছো যে এভাবে এভাবে কাজটা করে, তো প্রকৃতি এভাবে এটাকে ডিটারমাইন করে ফেলছে। সো এখন আমরা নিয়ম দিলাম, এটার উপর একটা নিয়ম দিলাম যে এটা এভাবে কাজ করে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে জাস্ট লাইক দিস, আউটবাউ আউটবাউ পলিসি বা বিল্ডিং আপ মেথড। বিল্ডিং আপ মানে কি? একটা বিল্ডিং যখন মানে হচ্ছে যখন একটা বিল্ডিং বানানো হয়, প্রথমে প্রথম তালা, পরে দ্বিতীয় তালা। এখন প্রথম তালা বানিয়ে দ্বিতীয় তৃতীয় তালা বানানো হলো না, ষষ্ঠ তালা বানানো হলো, মাঝখানে কি সব হচ্ছে কি একটা পিলারের উপরে দাঁড়া করানো আছে, বিল্ডিং হবে? মাঝখানে অবস্থায় তো মালিক সহ সব শেষ আল্লাহর রহমতে। তো এইখানেও সেম অবস্থা, মাঝখানে শেলে যদি ইলেকট্রন ঠিকভাবে ব্যালেন্স অবস্থায় না থাকে, কম থাকে, একটা কি বলে এটাকে, স্থিতিশীল অবস্থায় না থাকে, উপরের শেলে ইলেকট্রন উঠলে উপরের শেলগুলো কি হয়ে যাবে? কলাপস করবে। কলাপস মানে ভেঙে যাবে, তার মানে ওই অ্যাটমের অস্তিত্বই হারায় যাবে। এখন আমাদের সবচেয়ে বড় ভুল যেটা, আমরা এই অরবিট বা এইটাকে একটা রাস্তা হিসেবে চিন্তা করি, আসলে এরকম কোনো রাস্তা নাই। এই যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে, কোনো রাস্তায় ঘুরতেছে না, এটা একটা অদৃশ্য একটা বলয়ে ঘুরতেছে। মানে এটা মাধ্যাকর্ষণ ত্বরণের জন্য পৃথিবী এবং সূর্যের মধ্যে মহাকর্ষ জনিত বলের জন্য এটা কি করতেছে? একটা ব্যালেন্স। ইন দ্য সেম ম্যানার এখানেও একটা ব্যালেন্স হচ্ছে সেন্টারের সাথে। কার? ইলেকট্রনের। সেন্টারের মধ্যে কি আছে? প্রোটন। প্রোটনে কি চার্জ আছে? পজিটিভ চার্জ আছে। আর পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ চার্জ। তো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ কি করবে? একে অপরকে আকর্ষণ করবে। আর এই যে ইলেকট্রনগুলো ঘুরছে স্পিডে, তাহলে কি করবে? স্পিডে যদি কোনো একটা জিনিস একটা নির্দিষ্ট সেন্টারকে যদি সেন্টার করে যদি ঘুরতে থাকে, তাহলে কিন্তু সেটা বাইরে ছিটকে পড়ার একটা প্রবাবিলিটি ক্রিয়েট হয়। বাট এক্ষেত্রে ওই যে ইন্টারনাল একটা আকর্ষণ বা ইন্টারনাল একটা অ্যাট্রাকশন ফিল করতেছে ইলেকট্রন প্রোটনের উপরে, তো এই দুইটা বল কি হয়ে গেল? ব্যালেন্স হয়ে গেল। সো আমরা এখন সাম্যটা বলি। এত কথা বলতেছি এই কারণেই যে যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়। কনসেপ্ট ক্লিয়ার না হলে রে বাবা, এডমিশনে কোশ্চেন দেখে খালি ফর্মুলাগুলা কি করতে থাকবা? মনে করতে থাকবা যে আচ্ছা ওই ফর্মুলাটা হইতে পারে, হ্যাঁ না ওই ফর্মুলাটা না, ওইটাও, আরে কোনটা কি? কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। এখানে 2 নম্বর শেলে তাহলে আমার 8টাও পসিবল, 7টা, 6টা, 2টা সব পসিবল। বাট 8টা যদি হয় সবচেয়ে পারফেক্ট ভাবে থাকবে। এই জিনিসটাকে বলা হয় অক্টেট রুল। কি রুল বলে? কোন একটি শেলে 8টা ইলেকট্রন থেকে ওই শেলটাকে ব্যালেন্স করার সিস্টেমটাকে বলা হয় অক্টেট। কি রুল? অক্টেট রুল। অক্টেটের বাংলা হচ্ছে অষ্টক, অষ্টক নিয়ম বা অক্টেট রুল। অষ্টক নিয়ম মানে হচ্ছে আমরা বাংলা 8 থেকেই অষ্টক শব্দটা আসছে। তো এই যে অষ্টক নিয়ম মানে হচ্ছে 8টা ইলেকট্রন থাকলে একটা ব্যালেন্স হবে। এটা কি 8 একটা কি ম্যাজিক্যাল নাম্বার? মানে এটা হইলেই সবকিছু হয়ে যাবে এরকম না। 8 ম্যাজিক্যাল নাম্বার না, তুমি জাস্ট এভাবে চিন্তা করবা। এটা আমি ব্যাখ্যার পরে দিতেছি, সামনে আসবে। জাস্ট এভাবে চিন্তা করবা, 8টা ইলেকট্রন যদি থাকে সেটা ব্যালেন্স হবে। কেন হবে বলবো যখন আমি কি পড়াবো, অরবিটাল পড়াবো, তখন সাব অরবিট পড়াবো তখন। তো আপাতত অরবিটটা শেষ করে ফেলি। তাহলে অরবিট কি? অরবিট হচ্ছে কোনো একটি পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের যে ঘোরার যে স্থান, বা ইলেকট্রন হচ্ছে কি করে
একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে যেই কক্ষপথ ধরে এগোয় সেগুলো আমরা কি বলবো? অরবিট। অরবিট অনেক টাইপের হতে পারে, তার মধ্যে আমরা হচ্ছে দ্বিতীয় যেটা আছে সেটাকে আমরা কি বলবো? সাব অরবিট। কিছু কিছু ক্ষেত্রে অরবিট আর সাব অরবিট সেম হবে, কিছু কিছু ক্ষেত্রে অরবিট আর সাব অরবিট সেম হবে না। তো আমরা এখন অরবিট থেকে কোথায় চলে গেলাম? সাব অরবিট। আশা করি তোমাদের অরবিটের ধারণাটা ক্লিয়ার হয়েছে। কেন আজ 6টা 7টা থাকে না এটা ক্লিয়ার হলো। আর 11টা ফিল আপ করার জন্য আর একটা ইলেকট্রন দরকার, এই জন্য 3 নম্বর সেলে আর একটা ইলেকট্রন আসলো। সো মোটামুটি আশা করি তোমাদের এই ধারণাটা ক্লিয়ার হচ্ছে। তো আমরা চলে যাই সাব অরবিটে। সো একটা সাব অরবিট যদি তুমি চিন্তা করো, তার মানে হচ্ছে এই কথাটা দিয়ে তো বোঝা যাচ্ছে কি? আচ্ছা, এটার বাংলাটা কি? বাংলাটা হচ্ছে উপশক্তি স্তর। অরবিটার বাংলাটা হচ্ছে কি? শক্তি স্তর। অরবিটার বাংলা কি? শক্তি স্তর। এটা হচ্ছে উপ শক্তি স্তর। কমা দিয়ে দিলেই হতো। অরবিটালের বাংলা কি? অরবিটালের আসলে বাংলা অরবিটালি। তো আমরা এখন অরবিটালের বাংলাটা তাহলে কি লিখতেছি? অরবিটাল। কিছু কিছু জিনিসের আসলে বাংলাটা আমরা হচ্ছে বের করার পেছনে আমাদের সময় বা মেধা দেইনি, যার কারণে আমরা বের করতে পারিনি। যদি চাইতাম তাহলে অবশ্য বের করা যেত। আউটবাউ পলিসি। আউটবাউ পলিসি এটা হচ্ছে কি? আউটবাউকে বাংলায় আউটবাউই বলে। আসলে বাকি এখন যেগুলো আছে সেগুলোর যে বাংলা এবং ইংলিশ, সেগুলোর মধ্যে জাস্ট কি বর্ণের তফাৎ, মানে ইংলিশ লেটারে লিখতে হবে, বাংলাটা বাংলা বর্ণে লিখতে হবে, আর কিছু না। তো এখন আমরা দেখব উপশক্তি স্তর। তো যেটা বলছিলাম যে অনেক সময় অরবিটটা সাব অরবিট হিসেবে কাজ করে। যেমন প্রথম আমরা দেখছিলাম যে কোন একটা শেলের মধ্যে প্রথম যে শক্তি স্তর, যদি এটা সোডিয়াম হয়, সোডিয়ামের প্রথম যে শক্তি স্তরটা, এই প্রথম শক্তি স্তরটার এতে কয়টা ইলেকট্রন থাকবে? 2n²। সো আমরা দেখলাম n এর ভ্যালু 1 বসে 2টা ইলেকট্রন থাকবে। সবচেয়ে ছোট যে সাব অরবিট, s সাব অরবিট, এই s সাব অরবিটের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। তার মানে কি? প্রথম যে শেলটা থাকে ওই প্রথম শেলটাই আসলে একটা সাব অরবিট হিসেবে কাজ করতেছে। এটা টেকনিক্যালি সত্য, বাট প্র্যাকটিক্যালি সত্য না। টেকনিক্যালি সত্য আর প্র্যাকটিক্যালি সত্য না, হয়তো তোমরা এই টার্মের সাথে পরিচিত মোটামুটি, তো ওদিকে না যাই। মানে এটা ম্যাথমেটিক্যালি প্রুফড, বাট বাস্তবে কি? বাস্তবে তো উপশক্তি স্তর দ্বারা কি বোঝা যাচ্ছে? যে একটা শেলের যেই অঞ্চলটাতে বেশি ইলেকট্রন থাকে, একটা শেল দিয়ে তো ইলেকট্রন যাচ্ছেই, ভালো কথা, বাট ওই শেলের মধ্যে যে অঞ্চলটা দিয়ে বেশিবার বা বেশি সময় ধরে ইলেকট্রন থাকতেছে, সেই সময়টাকে, সেই জায়গাটাকে বা সেই অঞ্চলটাকে আমি কি বলবো? সাব অরবিট। যেমন তুমি যদি এখানে চিন্তা করো, এটা একটা, এখান থেকে এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা যদি চিন্তা করলাম, এই রাস্তার তুমি কোন দিকে যাওয়া? মাঝখান বরাবর তো যাবা না, কারণ মাঝখান বরাবর গাড়ি ঘোড়া চলে। তুমি সাইড বরাবর যাবা, সাইড দিয়ে যাবা, সবসময় রাস্তার বাম সাইড ডান সাইড ইউজ করে যাবা। তাহলে এটা হচ্ছে কি? তোমার হাঁটার প্রবণতা হচ্ছে সাইড, বা কোন একটা রাস্তার সাইড বরাবর তোমার প্রবণতা থাকবে হাঁটার। একটা গাড়ির একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রবণতা থাকবে মাঝ বরাবর দিয়ে যাওয়ার, তোমার প্রবণতা থাকবে সাইড দিয়ে যাওয়ার। তাহলে এখানে ব্যক্তি, বস্তু, ক্ষেত্র বিশেষে এখানে কি হবে? এখানে যে যাওয়ার যে প্রবণতাটা সেটা চেঞ্জ হবে। তো ইলেকট্রনের বেলাও সেম। ইলেকট্রনের ক্ষেত্রে প্রথম যে শেলে ইলেকট্রনগুলা কি অবস্থায় থাকবে? প্রথম শেলে ইলেকট্রনগুলা শুধুমাত্র একটা সাব অরবিটেই থাকতেছে। তার মানে এটা শুধু ফুটপাথ যদি চিন্তা করো, আর কোনো গাড়ি ঘোড়া নাই, তো ফুটপাথের পুরোটা অঞ্চল জুড়ে তুমি যাবা, আর তো কেউ যাচ্ছে না। এখন মনে করো তুমি এক্সাম্পল দিলা যে না, আমার যদি রাস্তায় জ্যাম হয়, তাহলে তো অনেক সময় বাইক দেখি ফুটপাথ দিয়ে চলে যায়, তাহলে সেটা কি? সেটা এক্সেপশনাল বিষয়। প্রকৃতিতে এক্সেপশনাল জিনিস আছে, আমাদের মানুষের মধ্যেও আছে। যারা একটু বেশি ট্যালেন্টেড তাদের ওই যে ফুটপাথ দিয়ে যাওয়ার। আচ্ছা, এখন আমরা অতিরিক্ত কথা বলে ফেলতেছি, সরি। সো এখানে মানে প্রথম যে শেলে, প্রথম শেলের ক্ষেত্রে কি হচ্ছে? অরবিট
ইকুয়ালস সাব অরবিট। এটা মনে রাখবা প্রথম শেলের ক্ষেত্রে। এখন আসলে দ্বিতীয় শেল। দ্বিতীয় শেলের ক্ষেত্রে কি হবে? শেল নাম্বার 2। ফার্স্টে কি হবে? ফার্স্টে কি ছিল? এটা শেল নাম্বার 1। শেল নাম্বার 1 এর ক্ষেত্রে এরকম অবস্থা। যদি শেল নাম্বার 2 হয়, শেল নং 2, তাহলে কি হবে? 2 নম্বর শেলে দুই ধরনের সাব অরবিট থাকে। একটা হচ্ছে এস, তোমরা হয়তো অনেকেই এসএসসি লেভেলে এই জিনিসগুলো জেনে ফেলেছো অলরেডি। সো এস, আর একটা কি থাকবে? পি। দুটো সাব অরবিট থাকবে, এস এবং পি। 3 নম্বর শেলে কয়টা সাব অরবিট থাকবে? 3টা। 4 নম্বর শেলে 4টা। এরপর থেকে 5, 6, 7 যতগুলো থাকে না কেন, 4টার বেশি থাকবে না। সাব অরবিট কখনো 4টার বেশি হয়নি। কেন হয়নি? কারণ এই যে ইলেকট্রনের যে টোটাল নাম্বার থাকে, এই ইলেকট্রনের টোটাল নাম্বার এতটা বড় না যে আমার অনেকগুলো সাব অরবিট লাগবে। ঠিক আছে? সো আমরা তো প্রাকৃতিক ভাবে এটা দেখলাম। সো আমরা তো এটা বানাইনি যে আমরা এক্সট্রা একটা সাব অরবিট বানালাম যে থাকো এখানে, তাহলে করা যেত। সো 4টা সাব অরবিটের মধ্যে আমরা একটা দেখলাম এস, বাকি 3টা হচ্ছে কি? পি, ডি, এফ। 3টা সাব অরবিট, সরি টোটাল 4টা সাব অরবিট। যখন শেল নাম্বার তাহলে 2, তখন থাকবে কি? এস থাকবে আর পি থাকবে। এস সাব অরবিট, পি সাব অরবিট। যখন শেল নাম্বার হবে 3, তখন 3টা থাকবে, এস, পি আর ডি। এরকম করে 4টা পর্যন্ত হাইয়েস্ট, এরপরে আর বাড়বে না। তো প্রত্যেকটার আবার আলাদা আলাদা ধারণ ক্ষমতা আছে। এস সাব অরবিটের ধারণ ক্ষমতা হচ্ছে 2, যেটা কিনা আমরা এখানে দেখলাম। পি সাব অরবিটের 6, ডি সাব অরবিটের হচ্ছে 10 এবং এফ সাব অরবিটের হচ্ছে 14। এই টোটাল 4 ধরনের ক্ষমতা থাকে। তাহলে আমরা এখন নেক্সট যেই সাব অরবিট চলে গেল, এখন আমরা কি দেখব? অরবিটাল। তাহলে আবার একটু ক্লিয়ার করি সাব অরবিটের ধারণাটা। সাব অরবিট কি? একটা অরবিটের মধ্যে বিভিন্ন টাইপের রুট থাকবে। যেমন একটা রাস্তার মধ্যে মানুষ যাবে এক রুট দিয়ে, ফুটপাথ দিয়ে, গাড়ি ঘোড়া যাবে একটা লেন দিয়ে, আবার একটা লেন দিয়ে রিক্সা, ভ্যান এগুলো যাবে। ভালো রাস্তা, উন্নত রাস্তাগুলোতে। তো এরকম ভাবে তুমি যদি একটা অরবিট কি এরকম একটা রাস্তা চিন্তা করো, তাহলে একটা জায়গা দিয়ে কি যাবে? ছোট যেসব ইলেকট্রনের পাওয়ার সবচেয়ে কম, সেগুলো কি দিয়ে যাবে? এস সাব অরবিট দিয়ে যাবে। যেটার পাওয়ার একটু বেশি সেটা যাবে পি সাব অরবিট দিয়ে, যেটা আরেকটু বেশি সেটা ডি, যেটা আরো বেশি সেটা এফ সাব অরবিট দিয়ে যাবে। এখন আমরা দেখব অরবিটাল। অরবিটাল কি? সাব অরবিট না হয় আমরা বুঝলাম, আচ্ছা এটা রাস্তার মধ্যে বিভিন্ন রুট থাকে। তাহলে অরবিটালটা কি? অরবিটালটা হচ্ছে এই যে সাব অরবিট, সাব অরবিটের মধ্যে কারা চলাফেরা করবে? ইলেকট্রন। সাব অরবিটের মধ্যে কারা চলাফেরা করবে? ইলেকট্রন। এটা মনে করে একটা সাব অরবিট। এই সাব অরবিটের নাম দিলাম আমি পি। এই পি সাব অরবিটে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? হাইয়েস্ট 6টা। হাইয়েস্ট 6টা ইলেকট্রন থাকতে পারবে, এর থেকে বেশি ইলেকট্রন সে রাখতে পারে না। সো এখন এখানে তারা কি অবস্থায় যাবে? একা একা যেতে ভালো লাগতেছে না, তাহলে একটা কি দরকার? কোম্পানি দরকার। 2 বন্ধু মিলে যাচ্ছে, তাহলে এই যে তারা রাস্তায় হেঁটে যাচ্ছে কোনো তাহলে কি রাখবে না? তাদের যাত্রা পথে তাদের বোরিংনেস তো থাকবে না। হ্যাঁ, আবার মনে করে এরকমও আছে কেউ কেউ একা একা যাচ্ছে, হ্যাঁ, তার কপালে কেউ জুটে নাই, তার কানে হচ্ছে কি হেডফোন আছে। বুঝতে পারছো? তাহলে হচ্ছে 2 টাইপের আমরা হচ্ছে রাস্তার মধ্যে দেখতে পারি। সো সেম ভাবে একটা সাব অরবিটের মধ্যে কিন্তু 2 ধরনের ইলেকট্রন দেখা যায়। কিছু কিছু ইলেকট্রন আছে যে কি করে? পেয়ার, একটা পেয়ার গঠন করে, একটা পেয়ার ফর্মেশন করে। এই পেয়ারটাকে কি বলবো? অরবিটাল। অরবিটাল আর কিছুই না, জাস্ট একটা পেয়ার। ইলেকট্রন তার একটা কি খোঁজে? কোম্পানি, মানে আরেকটা ইলেকট্রন। সো 2টা ইলেকট্রন মিলে একটা পেয়ার গঠন করে। আমি ফার্স্ট সোডিয়ামের যে ফিগারটা এঁকেছিলাম সেটা হয়তো তোমরা ভিডিওতে দেখতে পারবে যে এখানে সোডিয়ামের মধ্যে জোড়ায় জোড়ায় 2 নম্বর শেলে জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে, পেয়ার করে করে ইলেকট্রন থাকে। 2 নম্বর। তাহলে এখন কথা হচ্ছে যে
পেয়ার না করেও থাকতে পারে। যদি 7টা ইলেকট্রন থাকে তাহলে কি হবে, 7টা ইলেকট্রন থাকলে 3টা পেয়ার হবে আর একটা কি সিঙ্গেল, এরকম করে তাহলে রান করতে থাকবে। যেমন মনে করো ফর এক্সাম্পল তুমি চিন্তা করলা ফ্লোরিন, ঠিক আছে, ফ্লোরিনের ইলেকট্রন নাম্বার সরি প্রোটন নাম্বার হচ্ছে কত, 9, মানে অ্যাটমিক নাম্বার 9। এটার মধ্যে প্রথম শেলে থাকবে 2টা, সুন্দর 2টা থাকবে, সমস্যা নেই। দ্বিতীয় শেলে কয়টা থাকবে, 7টা, 1 2 3 4 5 6 7। কেন, কারণ তার টোটাল ইলেকট্রন 9টার বেশি তো হওয়া যাবে না। সে আমাকে কন্ডিশন দিয়ে দিয়েছে 9টা, ভাই আমি 9টা, আমাকে 9টার বেশি দিও না। তাহলে তার এখানে একটা ইলেকট্রন আছে, মানে সিঙ্গেল একটা ইলেকট্রন, মানে চিন্তা করো তাহলে ও কিন্তু এই অবস্থাতেই হ্যাপি, ঠিক আছে, ওই ইলেকট্রনটা তার পেয়ারের দরকার নেই, সেই অবস্থাতেই হ্যাপি। তাহলে এই যে তাহলে টোটাল পুরোটা মিলে একটা কি অবস্থায় আছে, ব্যালেন্সড কন্ডিশনে আছে, ব্যালেন্সড। এই যে ব্যালেন্স কন্ডিশনে আছে, এই ব্যালেন্স কন্ডিশনের কারণে কি একটা অ্যাটম কি থাকে, একটা অ্যাটম নিউট্রাল থাকতে পারে। ব্যালেন্স কন্ডিশন থাকলে একটা অ্যাটম ফর্মেশন হয়, ব্যালেন্স কন্ডিশন না থাকলে অ্যাটম ফর্মেশন হয় না। এখানে ওই ব্যালেন্স বোঝাচ্ছি না যে আমার তো একটা আল্লাহ খালি আছে, অক্টেট তো ফিল আপ হয় নাই, অষ্টক নিয়ম তো মানে নাই, ওই ব্যালেন্সের কথা বোঝাচ্ছি না। প্রোটনের সাথে ইলেকট্রনের ব্যালেন্স, মাঝখানে প্রোটন ছিল 9টা, ইলেকট্রনও 9টা আছে, তাহলে একটা ব্যালেন্স, মানে হচ্ছে সেন্টারের সাথে ইলেকট্রনগুলোর একটা ব্যালেন্স, ওই ব্যালেন্সটা কি থাকবে, বজায় থাকবে। এখন আমরা তাহলে কি দেখলাম, সাব অরবিট গুলার মধ্যে যে অরবিটাল গুলা সেগুলো দেখে ফেললাম। অরবিটাল হচ্ছে জাস্ট কি এরকম পেয়ার করে থাকবে, তো তাহলে জায়গা হাইয়েস্ট কয়টা থাকবে, 2টা, তবে একটা যদি ইলেকট্রন আসে সমস্যা নেই, 2টা করে ইলেকট্রন আসতে পারবে, একটা করে ইলেকট্রন আসলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কি অরবিটাল। তো যেহেতু আমি বললাম অরবিটাল 2টা করে থাকে, 2টা করে ইলেকট্রন নিয়ে থাকে, তাহলে যেটা 6 ইলেকট্রনের সাব অরবিট, 6টা ইলেকট্রন নিয়ে হচ্ছে একটা পি সাব অরবিট হচ্ছে, সেটার ক্ষেত্রে আমার অরবিটাল কয়টা থাকবে, 2টা করে অরবিটাল হবে, তাহলে 3টা অরবিটাল থাকবে, ঠিক আছে, 3টা অরবিটাল থাকবে। এখন যদি তাহলে এই 3টা অরবিটাল, হ্যাঁ 3টা অরবিটাল থাকবে, 3টা অরবিটালের নাম কি হবে, পি যদি হয় এখানে সাব অরবিট, 3টা অরবিটালের আবার সুন্দর সুন্দর এখানে নাম আছে। এই নামগুলো কি, ডাস্টার থেকে কাপড় দিয়ে ভালো করে মোছা যায়। আচ্ছা দেখো তো পি সাব অরবিট, এটা একটা সাব অরবিট, এটা কি একটা সাব অরবিট। এই সাব অরবিটে কয়টা ইলেকট্রন থাকবে, টোটাল 6টা ইলেকট্রন থাকতে পারবে হাইয়েস্ট। টোটাল কয়টা অরবিটাল থাকতে পারবে বললাম, 3টা। তো এই কয়টা, 3টা অরবিটাল, এগুলো হচ্ছে একটা অরবিটাল, এটা একটা, এটা একটা, এটা একটা। এই অরবিটালের নাম হচ্ছে পি এক্স ওয়াই, এই অরবিটালের নাম পি ওয়াই জেড, এই অরবিটালের নাম পি জেড এক্স। ক্লিয়ার, 3টা অরবিটাল আছে, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। কিন্তু এস সাব অরবিটের যে অরবিটাল, ওটার কিন্তু কোনো আলাদা নাম নেই, কারণ ওইটাই অরবিটাল, ওইটার মধ্যে হাইয়েস্ট কয়টা থাকতে পারবে, 2টা, ওই সাব অরবিটের মধ্যেই 2টা থাকতে পারবে। সো এখানে 2টা, ওই যে ওইটার আলাদা পি এক্স ওয়াই ভাবে করে, এস এক্স ওয়াই, ওয়াই জেড এগুলো নাই। এখন ডি সাব অরবিট, তো তোমাদের ইন্টারমিডিয়েটে ডি সাব অরবিট পর্যন্তই আছে, এফ এর যে সাব অরবিট গুলা ওই জিনিসগুলা তোমাদের দেওয়া নাই, এই জন্য এখান থেকে কোশ্চেনও আসে না। তো আমরা ডি সাব অরবিট গুলা দেখে নিই। তো ডি সাব অরবিটের মধ্যে কয়টা থাকবে, 5টা, কারণ ডি তে টোটাল ইলেকট্রন জায়গা নিতে পারবে 10টা, পি তে জায়গা নিতে পারবে 6টা, প্রত্যেকটাতে যদি 2টা করে থাকে হাইয়েস্ট তাহলে 6টা হবে। এখানে প্রত্যেকটাতে 2টা করে থাকলে তাহলে কয়টা অরবিটাল দরকার, 5টা, 5 দুগুণে 10। এখন এখানে নামগুলো একটু দেখি, এখানে দেখো নামগুলো পুরোপুরি এদের কপি হুবহু হবে, জাস্ট পি এর জায়গায় কি বসবে, ডি বসবে, জাস্ট পি এর জায়গায় কি বসবে, ডি বসবে, আর কোনো পার্থক্য নাই।
এখন এতটুকু পর্যন্ত হলো, বাকি দুটোর নাম কি হবে একটু ভিন্ন, জাস্ট একটু মনে রাখতে হবে, জাস্ট একটু মনে রাখতে হবে। dxy y is zx dz স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার। তুমি এই dz স্কয়ার কে পরেও রাখতে পারো, আবার আগেও রাখতে পারো। dx স্কয়ার y স্কয়ার কে আগেও রাখতে পারো, পরেও রাখতে পারো, এটার ক্রমের কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি দেখলাম, p সাবঅরবিট s সাবঅরবিট d সাবঅরবিটে কি হবে, ইলেকট্রনগুলা অরবিটাল ফর্মেশন করতে পারে, জোড়ায় জোড়ায় ইলেকট্রনগুলা অরবিটাল ফর্মেশন করবে, ঠিক আছে। তাহলে এরকম কোন আসলে আসলে জায়গা বলতে এগুলা কিছু নাই, জাস্ট ইলেকট্রনগুলো কি আসে এখানে একসাথে থাকে, পেয়ার গঠন করে। তাহলে তখন কি করে, তখন তারা রাস্তার মধ্যে চলাফেরা করে পেয়ার হিসেবে। তো এটাকে আমরা একটা কি বলবো, এই অবস্থাটাকে আমরা কি বলবো, অরবিটাল। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো, অরবিটাল। তাহলে প্রথম তিনটা জিনিস ক্লিয়ার আপাতত, আলহামদুলিল্লাহ। এখন আমরা নিচের জিনিসগুলো বুঝি, ঠিক আছে। এখন নিচের তিনটা জিনিস অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আমি এই জন্য বলতেছি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসগুলো যদি একটু জাস্ট গরমিল বা মাথার মধ্যে জাস্ট একটা আইডিয়াটা বা ইয়াটা তোমার হচ্ছে বদ্ধমূল হলো না, বেসিকটা তোমার ক্লিয়ার হলো না, তাহলে হচ্ছে তুমি কোয়ান্টাম নাম্বারের মধ্যে অনেক বড় একটা কি পাবা, মানে নাম্বার ভালো পাবা না। সো এখন তোমার ইচ্ছা, তুমি যদি ভাবো যে না আমি হচ্ছে কোয়ান্টাম নাম্বার পড়বো না, কোয়ান্টাম নাম্বার বেশি কঠিন, আমি বাদ দিয়ে দিব। হ্যাঁ, অন্যদের থেকে শুনলা যে কোয়ান্টাম নাম্বার সহজ আছে বাট আবার কঠিনও আছে, সো টাইম ওয়েস্ট হবে, তো পড়ার দরকার নেই, বাদ দিয়ে দাও। হ্যাঁ, এগুলো পড়ো না, শুধু কোয়ান্টাম নাম্বার না, সামনে আরো অনেক ধরনের এরকম কথা শুনতে পারবা, বলবে যে আচ্ছা তুই এটা পড়িস না, আমি এটা পড়ি নাই, তুইও পড়িস না। ওকে, এই ধরনের কথাবার্তা কি করবা না, শুনবা না। এই ধরনের কথাবার্তা শুনলে এইচএসসি তে কোনোভাবে পাস করলেও অ্যাডমিশনে কি করবা, ধরা। সো এই যে স্বপ্ন নিয়ে এইচএসসি টা পড়তে তো, সেই স্বপ্নটা ভাঙা যাবে না, বুঝতে পারছি। আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমরা কি দেখলাম, অরবিট, সাবঅরবিট, আজকে দেখলাম অরবিটাল। এখন আমরা দেখব যে আউটবাউ, ফার্স্টে দেখব আউটবাউ পলিসি। আউটবাউ পলিসি কি আবার ভাই, আউফবাউ, এটা হচ্ছে একটা জার্মান ল্যাঙ্গুয়েজ। আউফবাউ, এটার ইংলিশ হচ্ছে কি, বিল্ডিং। বিল্ডিং মানে কি, বিল্ডিং মানে ওই দালান কোঠা না, বিল্ডিং মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ওইটা বোঝাচ্ছে, মানে তৈরি করা হচ্ছে, কোন একটা জিনিস তৈরি করা হচ্ছে। তৈরি করা হচ্ছে মানে কি, সেটা আরো উঁচু হবে, নিচু শক্তি স্তর থেকে আস্তে আস্তে কি হবে, উঁচু শক্তি স্তরে যাবে। তো আউটবাউ পলিসিটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম যে কোন একটি ইলেকট্রন কি করবে, একটি শেলে ঘুরতে থাকবে, ওই শেলে যদি আরেকটি ইলেকট্রন আসে, সে কি করবে, সে ওই শেলও থাকতে পারে, অন্য শেলেও চলে যেতে পারে। এখন এই প্রবাবিলিটিটা কোন শেলে যাবে ও, কোন সাব অরবিটে যাবে ও, কোন অরবিটালে ও যাবে, এই জিনিসটাই কি, এই জিনিসটাই হচ্ছে আউটবাউ আর কে বলে, হুন্ড। আউটবাউ এবং হুন্ড এই দুইটা জিনিস নিয়ে কাজ করে। আউটবাউ কাজ করে কোন সাব অরবিটে যাবে, আর হুন্ড কাজ করে সে কোন অরবিটালে যাবে। দুইটা কিন্তু আলাদা, দুইটা মেলানো যাবে না। আউটবাউ কাজ করে সে কোন সাব অরবিটে যাবে, এস এ যাবে, পি তে যাবে নাকি ডি তে যাবে, না পরের শেলে এস এ যাবে, এই শেলে ডি তে না যে পরের নেক্সট শেলে এস এ চলে যাবে, কোনটা। সো এটা ডিপেন্ড করে তোমার কিসের উপরে, আউটবাউ পলিসিটা জানা থাকলে এটা ইজি হবে জানা। আচ্ছা, এরপরে হচ্ছে পলি। আচ্ছা, পলিটা তাহলে লাস্ট পড়তেছি, আগে দুটো জিনিস জেনে নিই। আউটবাউ, তো আউটবাউটা দেখো, আমি হচ্ছে ফার্স্ট শেল থেকে সাজানো শুরু করলাম। এক নম্বর শেলে কি সাব অরবিট থাকবে, এস সাব অরবিট থাকবে। আমি এক দ্বারা বুঝাচ্ছি এক নম্বর শেল। এক নম্বর শেলে এস সাব অরবিট থাকে, একটা সাব অরবিট কি এস, প্রথম শেলে এস সাব অরবিট থাকবে। এস সাব অরবিটে কয়টা ইলেকট্রন থাকবে, দুইটা। মনে করে অনেক বড় একটা পরমাণু, আউটবাউ বুঝাতে হলে অনেক ডিপে যেতে হবে। সো মনে করে অনেক বড় একটা পরমাণু, অনেক ইলেকট্রন নিয়ে কোনো আমার কি করার দরকার নেই, ভাবার দরকার নেই ইলেকট্রন কয়টা আছে না আছে, আমি জাস্ট বিল্ড আপ করতে থাকবো। সো দ্বিতীয় শেলে থাকবে দুইটা সাব অরবিট থাকে, এস এবং পি সাব অরবিট। এস সাব অরবিটে দুইটা ইলেকট্রন থাকবে, পি সাব অরবিটে হাইয়েস্ট 6টা থাকবে, এর থেকে বেশি থাকবে না। 2n² ফর্মুলার উপর ভিত্তি করে এর থেকে আর বেশি থাকা পসিবল না। 3 নম্বর শেলে কি থাকবে,
3s2, 3p6 আর 3d10, এর থেকে বেশি থাকা পসিবল না। তো এরপর আছে 4 নম্বর শেল, 4s2, 4p6, 4d10। এখন দেখো একটা f আসছে, 4f14। তো এখানে আমরা এই চারটা আরো আছে 5 6 7 পর্যন্ত তুমি দেখাতে পারবা। সো আমি চারটা দেখিয়ে হচ্ছে আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিতেছি। দেখো, এটা হচ্ছে যেহেতু বিল্ডিং মেথড, সেটা হচ্ছে কি থেকে শুরু করতে হবে, শুরু থেকে একদম গোড়া থেকে শুরু করতে হবে, একদম বেসমেন্ট থেকে জিনিসটা শুরু করতে হবে। তো বেসমেন্ট কি, 1s2, একদম বেসমেন্টে কাজ হচ্ছে, বেসমেন্টে কাজ হয়ে গেল, কাজ শেষ, বেসমেন্ট কাজ শেষ। সেকেন্ড শেলে কাজ শুরু হচ্ছে, সেকেন্ড শেলে কিছু অংশ কাজ হয়েছে, কাজ শেষ। এখন আমি এখানে একটা সিরিয়াল লিখবো। দেখো, ফার্স্টে কাজ হয়েছে কার উপরে, 1s2, এরপরে কাজ হয়েছে কার উপরে, 2s2, এরপরে কাজ এখন হয় নাই, এখন হবে। ফার্স্টে 2p6, এরপরে 3s2, 2p6, 3s2, এরপরে দেখো আবার কাজ হচ্ছে 3p6, 4s2, হ্যাঁ 3p6, 4s2, আরো কাজ হচ্ছে 3d10, 4p6, 3d10, 4p6। এটা কিন্তু তুমি যদি মুখস্থ করে রাখতে চাও তাহলেও পারবা, মুখস্থ করতেও পারবা, বাট মুখস্থ করাটা কোনো দরকার নাই, কারণ যেহেতু তুমি এই মেথডটা জানোই, শুধু মুখস্থ করা দরকার কি। তবে যদি তুমি তাড়াহুড়া করে তোমার জিনিসটা বের করতে চাও, সেক্ষেত্রে মুখস্থ করাটাই বেটার। আচ্ছা, এখন হচ্ছে বাকি তো বুঝতেই পারতেছো 4d, নিচে যদি 5 থাকতো তাহলে এভাবে করে কাটাকাটিটা হতো। তো আমি জাস্ট 4 দিয়ে হচ্ছে জাস্ট একটা বোঝানোর ট্রাই করলাম যে আসলে কিভাবে করে একটা সিরিয়ালটা কিভাবে আসবে মেইনটেইন। হয়তো তোমরা এখানে ম্যাক্সিমাম এটা জানো, 9 10 তোমাদের এটা হয়তো বা স্যাররা দেখাইছেন। তো যাই হোক, তো দেখাইলে দেখাবে, না দেখাইলে তো দেখালেনি, তো ক্লিয়ার হয়ে গেল আইডিয়াটা। এখন হচ্ছে দেখো, এখানে হচ্ছে আবহাওয়া পলিসিটা দেখলাম। আবহাওয়া পলিসি তাহলে কি দেখলাম, আবহাওয়া পলিসি হচ্ছে কোন সাবঅরবিট আগে যাবে, কোন সাবঅরবিট পরে। আমি আগের শেলের মধ্যে আসি দেখে আমাকে আগে লিখতে হবে না, তুমি আগের শেলে আসো বলে তোমাকে আগে লিখতে হবে না, তুমি পরের শেলে থাকলেও তুমি যোগ্যতা অনুযায়ী কি জবটা পেতে পারো। তুমি জুনিয়র হলেও তুমি সিনিয়র থেকে ভালো তোমার জ্ঞান আছে, তুমি সিনিয়র এক্সপিরিয়েন্স ঠিক আছে, বাট জুনিয়র হিসেবে তুমি চতুর, তুমি একটা কি ক্লেভার একটা বয়, তুমি একটা ক্লেভার গার্ল, তাহলে কি হবে, তুমি কোনো একটা কাজ করতে পারবা সহজে, কোনো একটা আইডিওলজি তোমার ভালো থাকবে। সো ওই বিষয়ে কোনো টেনশন নাই। দেখো, তো এখন দেখো এখানে হচ্ছে কি আছে, আহ্বান নীতিটা আমরা দেখলাম। আহ্বান নীতির পরেটা কি থাকবে, হুন্ডের নিয়মটা আমরা একটু দেখবো। এখানে নাম্বারিং একটু আগে পলি দিয়ে দিয়েছি, জাস্ট পলিটা একটু পরে বলি, কারণ তুমি আহ্বান পরে যেটা দেখা দরকার সেটা হচ্ছে হুন্ডের নিয়মটা, হুন্স পলিসি। তো কিভাবে আসলে হুন্ডের নিয়মটা হয় সেই জিনিসটা আমাদের জানা দরকার। তা এই এখন হুন্ডের নিয়মটা হচ্ছে একটা অরবিটাল বা অরবিটালের মধ্যে কোন অরবিটালে আগে যাবে, কোন অরবিটালে পরে যাবে, বা হচ্ছে একটা করে যাবে না ফার্স্টেই হচ্ছে দুইটা করে মানে অরবিটাল ফিল আপ করা শুরু করবে, এই জিনিসটা নিয়ে যে মানে পলিসি, সেই পলিসিটা হচ্ছে কি হুন্স পলিসি বা হুন্স কি ফর্মুলা। সো আমরা এখন হুন্স ফর্মুলা সম্পর্কে একটু আইডিয়া নিব, যে হুন্স ফর্মুলার মাধ্যমে তাহলে আমরা কিভাবে অরবিটাল সম্পর্কে জানতে পারি, বা কিভাবে আমরা ওই আইডিয়োলজিটা ডেভেলপ করতে পারি, বা আমাদের চিন্তা ভাবনাটা আরো কি করতে পারি, স্মুথ করতে পারি। তো এটাই এখন আমরা দেখব। হুন্স পলিসি হচ্ছে ওয়ান কাইন্ড অফ তোমার অরবিটালের মধ্যে তুমি ইলেকট্রন বসায় কাজ করবা, ঠিক আছে। যদি এটা মনে করো পি সাব অরবিট হচ্ছে, এখানের মধ্যে কয়টা অরবিটাল থাকবে, তিনটা, পি এক্স ওয়াই, পি ওয়াই জেড, পি জেড এক্স, তিনটা অরবিটাল থাকবে। এই তিনটা অরবিটালে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে, তিনটা অরবিটালের মধ্যে ইলেকট্রন হচ্ছে তোমার কি করবে, ফার্স্টে হচ্ছে যাবে একটা করে, এটা হচ্ছে কি হুন্স পলিসি, ইলেকট্রন একটা করে যাবে, প্রত্যেকটা অরবিটাল একটা করে ইলেকট্রন যাবে।
তার পরবর্তীতে যদি আবার ফিল আপ হতে হয় বা আরো ইলেকট্রন তার প্রবেশ করার দরকার পড়ে, তখন সে ফার্স্ট থেকে শুরু করবে, আবার দুটো দুটো করে ফিল আপ করবে। তাহলে প্রথমেই সে কি করবে না, দুইটা ফিল আপ করে করে সামনে আগাবে না, ঠিক আছে? তো একটা একটা করে ফিল আপ করবে, তারপরে আবার ডাবল ডাবল করে ফিল আপ করবে। এটা হচ্ছে হোমস পলিসি। এটার মধ্যে আসলে তাহলে এত মানে ইয়ার দরকার কি ছিল, কৌতূহলের কি দরকার ছিল? এটা এমন কি তাহলে একটা একটা করেই তো যাবে, সমস্যা কি? জিনিসটা হচ্ছে যে যখন পিতে থাকবে তখন সমস্যা নাই, ডিতে থাকবে তখনও সমস্যা নাই। সমস্যা হচ্ছে যখন আমার এই পরমাণুটাকে আমার কি করা হবে, বেশি পরিমাণে হিট দেওয়া হবে, ঠিক আছে? তখন ওর যে এই যে ধর্মটা, এই ধর্মের কারণে অনেক ধরনের নতুন ধরনের যৌগ তৈরি হবে, ব্যালেন্সটা চেঞ্জ হয়ে যাবে। ওই যে ও ফাঁকা রেখে রেখে প্রবেশ করতেছিল, ফার্স্টে একটা 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 করে ইলেকট্রন প্রবেশ করতেছিল, পরে দেখা যাবে যে যেখানে দুইটা প্রবেশ করবে ওইখানেও একটা প্রবেশ করতেছে, বাট যেখানে অথবা যেখানে একটা প্রবেশ করার কথা ছিল সেখানে দুইটা প্রবেশ করতেছে। তাহলে ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে ওইগুলা হতে পারে এক্সেপশনাল। ম্যাক্সিমাম জিনিস এটা দিয়ে আমি কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, বাট এরকম না যে 100% জিনিসকে আমি হোমস পলিসি দিয়ে ব্যাখ্যা করতে পারবো, কিছু এক্সেপশনাল থাকবে। তো এটা হচ্ছে হোমস পলিসি। এরপরে দেখবো হচ্ছে পলির বর্জন নীতি। সো পলির বর্জন নীতিটা হচ্ছে কি বলতো? পলির বর্জন নীতি হচ্ছে, একটু ভাবো কি হতে পারে, তোমরা কি মানে হয়তো বা কেউ জেনে থাকতে পারো বই টই পড়ে থাকলে। ভেরি সিম্পল। পলির বর্জন নীতি হচ্ছে যে আমি একটা ইলেকট্রন নিয়ে চিন্তা করতেছি, ও আচ্ছা আমি তো আরেকটা ইলেকট্রন যে এভাবে করে রাখলাম এটা বলি নাই। একটা ইলেকট্রন যদি একটা অরবিটালে এভাবে করে প্রবেশ করে, অপোজিট একটা ইলেকট্রন মানে আর পরবর্তীতে যে একটা ইলেকট্রন আসবে সেটা হচ্ছে কি এইভাবে করে, এটা দ্বারা বোঝায় যে সে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। ফার্স্ট যে ইলেকট্রনটা আসবে সেটা হচ্ছে কি, দেখো আমি এভাবে আছি, ফার্স্ট ইলেকট্রনটা তার ডিরেকশন কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর এটার ডিরেকশনটা কি হবে, এটার ডিরেকশন হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। কার ডিরেকশন? পরবর্তীতে যে ইলেকট্রনটা আসবে সেটা হচ্ছে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, বুঝতে পারছো? এই যে আমি রূপান্তরটা দেখালাম, এটা থেকে এই যে এই জিনিসটাকে শর্ট ফর্মে এভাবে করে লেখা হচ্ছে, এই জিনিসটাকে শর্ট ফর্মে এভাবে করে লেখা হচ্ছে, জাস্ট এটা মনে রাখবো। আচ্ছা এখন হচ্ছে পলিস এক্সেপশনাল নীতি যে প্রিন্সিপালটা সেটা দেখবো, পলির বর্জন নীতিটা। তো পলির বর্জন নীতি অনুযায়ী কি হয় জানো, ইলেকট্রন গুলার প্রত্যেকটা আইডেন্টিটি আলাদা আলাদা হবে। আমরা তো জানি মানুষ একজন মানুষের সাথে আরেকজনের কি হবে না, 100% মিলবে না, টুইন ব্রাদারের ক্ষেত্রেও 100% মিলবে না। সো এখানের মধ্যেও সেম জিনিস, যে তোমার একটা ইলেকট্রনের সাথে ওই সেম অ্যাটম যদি হয়, সেম অ্যাটম আলাদা অ্যাটম না, সেম অ্যাটম মানে হচ্ছে একবারে ওই অ্যাটমই, মানে তুমি একটা হাইড্রোজেনের কথা বলতেছো, ওই হাইড্রোজেন অ্যাটমের মধ্যে দুইটা ইলেকট্রন নিতে হবে। আলাদা একটা হাইড্রোজেন অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন নিয়ে তুমি চিন্তা ভাবনা করলে হবে না, আচ্ছা দুইটার মধ্যে কম্পেয়ার করি, দুইটা তো সেমই অ্যাটম, এরকম না, ঠিক আছে? তাহলে হচ্ছে একটা সেম অ্যাটম মানে একটাই অ্যাটমের মধ্যে তোমার চিন্তা করতে হবে দুইটা ইলেকট্রন, যে কোনো দুইটা ইলেকট্রন যদি চিন্তা করো, এটা একটা ইলেকট্রন, হ্যাঁ এটা মনে করো যে সোডিয়ামের কথা যদি চিন্তা করি, সোডিয়ামের 10 নম্বর ইলেকট্রন আর 11 নম্বর ইলেকট্রন, 10 নম্বর এবং 11 নম্বর ইলেকট্রন খুবই কাছাকাছি জায়গায় আছে, হইতে পারে তারা হচ্ছে কি ভাই বেরাদার, সবকিছু তারা শেয়ার করে। তো একজনের সাথে আরেকজনের কোনো মানে চারটা বৈশিষ্ট্য থাকে, চারটা বৈশিষ্ট্যের মধ্যে চারটা কখনো মিলবে না। কোন একটা ইলেকট্রনে কয়টা বৈশিষ্ট্য থাকে, চারটা বৈশিষ্ট্য থাকে। ফার্স্টে পড়াইছিলাম অরবিটের উপর ডিপেন্ড করে ওর একটা বৈশিষ্ট্য থাকে, সেটাকে বলা হয় n। অরবিট কত নাম্বার অরবিটে আছে সে এটা বোঝে যে কত নাম্বার সে শেলে আছে। মনে করো 10 নাম্বার, যে এটা একটু ছবিটা আঁকি তাহলেই বুঝবা। এটা যদি সোডিয়াম হয়, ঠিক আছে, সোডিয়ামের 10 নম্বর ইলেকট্রন কোথায় থাকবে, 2 নম্বর শেলে, আর 11 নম্বর ইলেকট্রন মানে লাস্টের শেলে। তাহলে এখানেই তো পার্থক্য হয়ে গেল, 10 নম্বর ইলেকট্রনের n = 2 আর হচ্ছে 11 নম্বর ইলেকট্রনের n = 3 হয়ে গেল। তাহলে কি হচ্ছে, এখানে আলাদা হয়ে গেল।
পরবর্তীতে যদি আমি চিন্তা করি যে সাবঅরবিট কে এল দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? এল দিয়ে প্রকাশ করা হয়। সো সাবঅরবিট কোন সাবঅরবিটে আছে? এখানে বলা উল্লেখ দরকার ছিল যে এস সাবঅরবিটের এল এর মান হচ্ছে কত? 0। তোমার যদি এস সাবঅরবিটের ক্ষেত্রে চিন্তা করি, যদি পি সাবঅরবিটের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এল এর মান কত হবে? 1। ডি সাবঅরবিটের ক্ষেত্রে এল এর মান কত হবে? 2। আর এফ সাবঅরবিটের ক্ষেত্রে এল এর মান কত হবে? 3। তাহলে প্রত্যেকটাতে 0 থেকে স্টার্ট হয় 3 পর্যন্ত। তাহলে এখানে এটা কত নাম্বার? এটা হচ্ছে 2 নাম্বার শেলে আছে। 2 নাম্বার শেলে 10 নম্বর ইলেকট্রনটা কোথায় কত নম্বর পি তে থাকবে নাকি এস এ থাকবে? আমরা জানি 2 নাম্বার শেলে এস এবং পি সাবঅরবিট থাকে। সো এখানে পি সাবঅরবিট আছে। তাহলে সেই ক্ষেত্রে এল এর ভ্যালুটা কত হবে? 1 হবে। আচ্ছা, আর এখানে এল এর ভ্যালুটা কত? এখানে হচ্ছে এল এর ভ্যালু কত হবে? 0 হবে 11 নম্বরে। কেন? কারণ 11 নম্বরে আমি আবহাওয়া কি দেখছিলাম? আবহাওয়া পলিসি দিয়ে 3s এর ঠিক আগের সংখ্যাটা হচ্ছে, আগের অরবিটালটা হচ্ছে 2p, 2p এর পরে 3s আসে। এই জন্য হচ্ছে আবহাওয়া পলিসিটা ইম্পর্টেন্ট। ওই যে কার পরে কি আসবে। তো অরবিট সাবঅরবিট কে আসলো? s সাবঅরবিট আসলো। এখানে এজেন্টের ভ্যালুটা আসলো 0। তো দুইটার মধ্যে দুইটাই আলাদা, আরো তো বাকি আছে। আর দুইটা জিনিস হচ্ছে m ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, সো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এই জিনিসটাও কি দুইজনের আলাদা হতে পারে, সেম হতে পারে। আর তারপর আরেকটা জিনিস হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বারকে s দিয়ে প্রকাশ করা হয়। তো আমি আগে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা বুঝাই। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার একটা ফর্মুলা আছে, m l। সরি, ভুল লিখছি। m 0 থেকে স্টার্ট হবে ডট 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 প্লাস মাইনাস l। ঠিক আছে? সো m এর ভ্যালুটা 0 থেকে স্টার্ট হবে প্লাস মাইনাস l পর্যন্ত। মানে এটা কি আবার কোন ধরনের ফর্মুলা? যেই ইলেকট্রনের কথা চিন্তা করতেছি সেই ইলেকট্রনের জন্য আমি চিন্তা করব l এর ভ্যালুটা কত, আগে বের করব। l এর ভ্যালু এখানে কত আসছে? 1। সো এখানে হচ্ছে m এর ক্ষেত্রে তাহলে l এর ভ্যালু কত? 1। এই m এর ক্ষেত্রে তাহলে কি হবে? m এর ভ্যালুটা আসবে কত? 0 থেকে শুরু করে প্লাস মাইনাস 1 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নিতে হবে। 0 থেকে স্টার্ট করে প্লাস মাইনাস 1 পর্যন্ত যে কোনো একটা ভ্যালু। 0 থেকে প্লাস মাইনাস 1 পর্যন্ত কয়টা ভ্যালু হয়? -1, 0 আর +1 হয়। তিনটা ভ্যালু হয়। তিনটা ভ্যালুর মধ্যে আমি যে কোনো একটা ভ্যালু নিব। তো আমার এখানে আমি যে কোনো একটা নিলেই হবে। এটা তেমন না যে আমার 0 নিতে হবে, -1 নিতে হবে, +1 নিতে হবে। এটা সমস্যা নেই, তুমি যে কোনো একটা নিলেই হবে। বুঝতে পারছি? আমি যদি এখন m এর ভ্যালু 0 নেই, কোনো সমস্যা নেই। m এর ভ্যালু 1 নেই, কোনো সমস্যা নেই। -1 নেই, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা আছে। কখন সমস্যা আছে? যখন মনে করো একটা সাব অরবিট থেকে তুমি ইলেকট্রন নিতেছো, হ্যাঁ, পি সাব অরবিটের কথা চিন্তা করো। এখান থেকে মনে করো একটা ইলেকট্রন তুমি নিছো, এই ইলেকট্রনটাকে তুমি চিন্তা করতেছো। এই ইলেকট্রনের m এর মান ভালো করে খেয়াল করো, এই ইলেকট্রনের m এর মান 0 বসাইছো। ঠিক আছে? সো এই ইলেকট্রনের m এর মান কখনো 0 হবে না, এটা মনে রাখবা। তিনটা যে অরবিটাল আছে, তিনটা অরবিটালের মধ্যে তিনটা অরবিটালের যে ইলেকট্রনগুলা, এই যে এদের দুইটার m এর ভ্যালু সেম। মানে অরবিটালের ভিতরে থাকতে হবে, জোড়ায় জোড়ায় রাখতে হবে, তাহলে তাদের কি হবে? ভ্যালুটা সেম আসবে। বাট আলাদা জোড়া যদি হয় তাদের ভ্যালুটা সেম আসবে না। তো তুমি যদি বলো এটা 0 না, আমার ওটা 0 বানাইতে হবে, না বানাবো, ওই জোর জবরদস্তি করে দেওয়া হবে না। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? এটা 0 আর এটা 0, দুই 0 কখনো কি হবে না, ভ্যালিড হবে না। হয় একটাকে 1 ধরতে হবে এটাকে, অথবা এটাকে 1 ধরতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল একটা জিনিস। এরপরে আসো এস। এস সবচেয়ে ইজি। এটা হচ্ছে কোন একটা অরবিটালে ফার্স্ট যে ইলেকট্রনটা যাবে ওইটা হবে +12, আর পরবর্তীতে যে ইলেকট্রনটা যাবে ওইটা হবে -12। আমি বুঝবো কিভাবে এটা +12 নাকি -12 বুঝবো কিভাবে? এটার জন্য আমাদের পারদর্শী হতে হবে। যেমন মনে করো তুমি 11 নম্বর ইলেকট্রনের আগে যে 10 নম্বর ইলেকট্রনটা চিন্তা করো, সোডিয়ামের, এই যে এটা সোডিয়ামের, এটা পি সাবঅরবিটে থাকে।
পি সাব অরবিটে ফিল আপ হতে হতে একবার লাস্টে গিয়ে ও বসছে না, ফিল আপ হয়েছে না, সবার লাস্টে 10 নম্বর ইলেকট্রন বসছে। তাহলে সে বসার আগেই তো অলরেডি এখানে 7 নম্বর ইলেকট্রনটা বসে গেছে। কথা কি বুঝতে পারছো? ভালো করে খেয়াল করো। এটা একটা কি ছিল? সাব অরবিট ছিল। তো আমি সাব অরবিটটা একটু দাগটা দেখাই বড় করে, তাহলে বুঝতে পারবো। এখানে এটা একটা সাব অরবিট ছিল। 7 নম্বর ইলেকট্রন এখানে গেল, 7 পি, পি সাব অরবিট মনে করো। 7 নম্বর, 8 নম্বর, হ্যাঁ 9 নম্বর। ও আচ্ছা ভুল বলছি, সরি 7 নম্বর কেন হবে তাহলে? হ্যাঁ তাহলে হচ্ছে তোমার এটা হবে 5 নম্বর ইলেকট্রন হবে। সরি, তাহলে হচ্ছে 7 না 5 নম্বর ইলেকট্রন। 5 6 7 ইলেকট্রন গেল, 5 6 7। এরপরে কি হবে? এরপরে ইলেকট্রন আবার এখানে আসলো, মানে এখানে তাহলে কত নম্বর ইলেকট্রন আসতেছে? 8 নম্বর ইলেকট্রন। এখানে আমি আরেকটা দাগ দিলাম, এটা হচ্ছে 8 নম্বর ইলেকট্রন। পরে যেটা প্রবেশ করছে, এখানে পরে যেটা আসছে সেটা কয় নম্বর ইলেকট্রন? 9 নম্বর ইলেকট্রন। এখানে একবার পরে যেটা আসছে সেটা কত নম্বর ইলেকট্রন? 10 নম্বর ইলেকট্রন। তাহলে এই যে ইলেকট্রনটা এটা কত নম্বর? 10 নম্বর, মানে পরবর্তীতে আসছে, আগে সে আসে নাই, পরে আসছে। তো পরে আসার জন্য তাহলে আমি কি বললাম? পরে আসলে ভ্যালুটা মাইনাস হাফ আসবে। তো এটা ভ্যালু আসবে কি? মাইনাস হাফ। আর অন দা আদার হ্যান্ড এখানে 11 নম্বর ইলেকট্রনে তো জাস্ট কি আছে? এটা তো জাস্ট 3 নম্বর শেলের মধ্যে সে নবাব, আর কোনো ইলেকট্রন নাই। তাহলে কি হবে? সে একাই গেছে, একটা পুরো অরবিট সে ঘুরতেছে, আর কেউ নাই। তার মানে সে এখানে সায়ানসা, এখানের মধ্যে তার এখানে তো প্লাস হবে, আর কি হবে? আর তো কিছু হবে না। আর এখানে তুমি বসাই দিলে 0 1 2 যে কোনো একটা বসানো, সরি এখানে কথা আছে। 11 নম্বর ইলেকট্রন কোন সাবঅরবিটে থাকবে? s সাবঅরবিটে। s সাবঅরবিটের ভ্যালু কত? 0। তাহলে m এর ভ্যালু কত হবে? ওই ফর্মুলা অনুযায়ী 0 থেকে প্লাস মাইনাস l পর্যন্ত। তাহলে 0 থেকে প্লাস মাইনাস 0 পর্যন্ত মানে 0ই তো হবে, আর তো কোনো ভ্যালু নাই। 0 থেকে প্লাস মাইনাস 0 মানে তো 0ই। তাহলে ওর ভ্যালু কত হবে? 0, 0ই ধরতে হবে। তাহলে এখন এখানে খেয়াল করো, দুইটার মধ্যে কি? দুইটার মধ্যে মিল আছে শুধুমাত্র এই জায়গায়। তাও তুমি এখানে 0 না দিয়ে যদি 1 দিয়ে দাও, এটাও মিলবে না। তুমি এটা তো 1 দিতেই পারো, এই যে প্লাস মাইনাস 1 পর্যন্ত। এখন পলি কি বলছে? পলি বলছে যে এই যে 4টা ক্যারেক্টারিস্টিক আছে, 4টা ক্যারেক্টারিস্টিকের মধ্যে হাইয়েস্ট 3টা মিলতে পারে। হাইয়েস্ট যদি মিলে 3টা মিলবে, 4টা কখনো মিলবে না। একটার সাথে আরেকটা ইলেকট্রন সেম অ্যাটমের মধ্যে, মানে একই অ্যাটমের মধ্যে দুইটা ইলেকট্রনের কখনো 4টা বৈশিষ্ট্য মিলবে না। এটা কে বলে গেছে? পলিসাই। ঠিক আছে? সো এটার উপর ডিপেন্ড করে কি হচ্ছে আমার কোশ্চেন আসতে পারে যে তুমি দেখাও পলির বর্জন নীতিটি সত্য। সোডিয়ামের 10 নম্বর এবং 11 নম্বর ইলেকট্রনের ভিত্তিতে প্রকাশ করো। অথবা বলতে পারে পলির বর্জন নীতিটি ব্যাখ্যা করো এবং এর সত্যতা প্রকাশ করো। তখন তোমাকে কোনো ইলেকট্রনের বর্ণনা না দিলেও তোমার ভাষায় তুমি একটা ইলেকট্রন নিয়ে যেতে হবে, এখানে একটা ইলেকট্রন এখানে আনতে হবে, এনে এখানে প্রকাশ করতে হবে যে এই দুইটার মধ্যে এই এই মানে মিলগুলো আছে, বাকিগুলো নাই। আচ্ছা, তা আজকে আমরা এতটুকু পর্যন্তই রেখে দিব। কোয়ান্টাম নাম্বারটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে ক্লাসটা এমনিতে অনেক লেন্দি হয়ে গেছে, তো আজকে যদি দেখাই তাহলে দেখানো যেত, আমারও সুবিধা হতো, কিন্তু তাহলে তাড়াহুড়া করে শেষ হয়ে যাবে। ভালো করে আইডিয়াটা থাকা দরকার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।